ক্লাস 11 তোমরা প্রত্যেকেই হঠাৎ করে বুঝতেই পারলে না যে হঠাৎ করে তোমাদের পরীক্ষা চলে আসলো, এবং এই পরীক্ষাটা কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ওরা সবে উঠলো, আর উঠেই দেখলো কিছুদিন পরে বই হাতে পেতে না পেতেই ফাইনাল পরীক্ষা শুরু। কারণ সেমিস্টার সিস্টেম, তোমরা এখন ওই বছরের শেষ দিকে লাস্ট 3 মাস লাস্ট 2 মাস পড়বো তা হবে না। তা এই সময় প্রথম পরীক্ষাটা ভালো হতে হবে। প্রথম পরীক্ষা তোমাদের বাংলা পরীক্ষা। ভাবছো বাংলা পরে পড়বো, পরে পরে করতে করতে অনেকেই পড়া হয়নি। আসলে স্যার ক্লাস 11 ছেলে মেয়েরা সাবজেক্ট বা স্ট্রিম চুজ করতে করতে ওরা বাদবাকি সময়টুকু না অন্যান্য দিকে মাস্টারমশাই খুঁজতে আনাতানা করতে করতে বাংলা ইংরেজিটাকে একটু পরেই পড়ার চেষ্টা করে। তো এই পরীক্ষার আগের মুহূর্তে ওরা কিভাবে প্রস্তুতি নেবে, এবং ওদের কি এই পরীক্ষার 2 দিন বা 1 দিন আগে বা পরীক্ষার আগের 1.5 দিন ঠিকঠাক করে পড়লে ওরা ভালো রেজাল্ট করতে পারবে? বাদ বাকি সবটা স্যার আপনি বলবেন। তোমরা জানো স্যার প্রত্যেকবার আসে স্যার মানবেন্দ্র স্যার, স্যার কিন্তু ভীষণ সুন্দরভাবে বাংলাটা বোঝায়, এবং স্যার কিভাবে বাংলা বোঝায় স্যারের চ্যানেল তোমরা অবশ্যই ফলো করবে, তোমরা যাবে ভিজিট করবে স্যারের চ্যানেল। আমি অবশ্যই ডেসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেব, বুঝতে পারবে বাংলা কিভাবে পড়তে হয় কতটা ভালোবেসে। সবাইকে অনেক শুভেচ্ছা। সামনেই তোমাদের পরীক্ষা, আর তোমাদের এবছরের প্রথম ফাইনাল পরীক্ষা। প্রথম এই কারণে বললাম যে বছরে 2টো করে ফাইনাল পরীক্ষা হবে, তোমরা জানো নিশ্চয়ই। আর এই সেমিস্টার পদ্ধতিতে তোমরা দ্বিতীয় ব্যাচ, তোমাদের এর আগের বছর যারা 11-এ পড়েছে, এবার যারা 12-এ, তারা এর আগের বছর পরীক্ষা দিয়েছে। কাজেই পরীক্ষার একটা নমুনা তোমরা অন্তত পেয়েছো হাতে নিশ্চয়ই অনেকেই। গতবারের প্রশ্ন যদি কারো কাছে থাকে নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যে কেমন টাইপের প্রশ্ন হয়। এবার আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলি, তোমাদের স্যার যেমন বলে গেলেন সেইগুলো আগে আমি একটুখানি সংক্ষেপে সেই বিষয়গুলোর উপর আলোকপাত করব। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা ক্লাসে উঠতে না উঠতেই, বই হাতে পেতে না পেতেই, এবার বই পেতে তোমরা জানো অনেকটা দেরি হয়ে গেল, বই পেতে না পেতেই প্রায় পরীক্ষা চলে এলো দেখতে দেখতে। অনেকে সেইভাবে পুরোপুরি প্রিপারেশনের সময় হয়তো সেই অর্থে পাওনি বা কম পেয়েছো। আবার যারা বিজ্ঞান নিয়ে পড়ছো তারাও আবার ওই দিকটাই বেশি গুরুত্ব দিতে গিয়ে বাংলা এবং ইংরেজির দিকে অনেকেই সেই অর্থে সময় দিতে পারোনি। ফলে তোমাদের খানিকটা ভয় বা আশঙ্কা তোমাদের তো রয়েইছে এই বিষয়ে, যেহেতু ফাইনাল পরীক্ষা। কারণ আর এই প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এই দুটো মিলিয়ে তোমাদের মার্কশিট তৈরি হবে এবং এই রেজাল্ট কিন্তু পর্ষদে পাঠানো হবে। কাজেই এটাকে আমরা অবজ্ঞা করতে পারি না মোটেই। তবুও ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু কিছু বিষয় তোমাদের বলবো, এই বিষয়গুলো তোমরা যদি একটুখানি খেয়াল রাখো বা ফলো করো তাহলে নিশ্চয়ই তোমাদের উপকার হতে পারে। দেখো, এই যে পরীক্ষা পদ্ধতি, আমাদের যে এমসিকিউ সিস্টেম, 40 নম্বরের পরীক্ষা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই 40-এ কিন্তু তোমরা 40 নম্বরই তুলতে পারবে, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ভুল হলে তোমার নম্বর মাইনাস হবে না, ওইটা কাটা যাবে কিন্তু নম্বর মাইনাস হবে না। তো সেক্ষেত্রে সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আর তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে কিন্তু পুরো নম্বরই তুমি পাবে। তো সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু আবার পুরো নম্বর তোরা কঠিন। কাজেই আমাদের চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম নম্বর এই প্রথম সেমিস্টার থেকে তুলতে। এবার সেই ক্ষেত্রে তোমাদের যা সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে আমি একটু তোমাদের বলে দিই যে তোমাদের গল্প থাকবে সেখান থেকে 8 নম্বর, প্রবন্ধ রয়েছে একটা, সেখান থেকে থাকবে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর থাকবে, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এখান থেকে থাকবে 5 নম্বর, ভাষা থেকে 10, আর শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে 5 নম্বর তোমাদের থাকবে। তাহলে এইবার বুঝতেই পারছো সব থেকে বেশি নম্বর থাকবে কিন্তু ভাষা থেকে, ঠিক আছে? আর তোমাদের এই ভাষার ক্ষেত্রে 3টে অধ্যায় রয়েছে। একটা হলো বিশ্বের ভাষা পরিবার, আর একটা ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, আর একটা হলো ভাষা বৈচিত্র্য এবং বাংলা ভাষা। এবার আমার তোমাদের কাছে পরামর্শ, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা পুরো নম্বর পেতে চাও, তাদের জন্য এটা বলবো যে তোমরা এই ভাষার অংশটা খুব ভালো করে কিন্তু টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়ো, কারণ এখান থেকে 10 নম্বর তোমাদের থাকবে। আর টেক্সচুয়াল যেগুলো রয়েছে, গল্প কবিতা,
সেটা তো পড়বেই, কারণ গল্প কবিতা তোমাদের খুব বেশি কিন্তু নেই। তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা খুব একটা বেশি নয়। গল্প রয়েছে তোমাদের একটা, প্রবন্ধ রয়েছে একটা, কবিতা রয়েছে দুটো, এরপর রয়েছে একটাই আন্তর্জাতিক গল্প, একটা ভারতীয় কবিতা। তাহলে সব মিলিয়ে তোমাদের সিলেবাস খুবই ছোট। এবং এই টোটাল তোমরা যদি পড়ো তাহলে মানে একদিনে যদি কন্টিনিউ তুমি যদি পড়ো তাহলে 2-2.5 ঘন্টা, তার বেশি সময় লাগবে না তোমাদের। আশা করি এতদিনে নিশ্চয়ই অনেকবার তোমরা পড়েছো, কিন্তু আবারও পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত একবার হলেও তোমরা এই টেক্সট গুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যেও। কারণ এই টেক্সট থেকে যে প্রশ্নগুলো দেবে সেগুলো কিন্তু ভাষা শিল্প সংস্কৃতির চাইতে তুলনামূলক সহজ প্রশ্ন। যদি তোমার গল্প বা কবিতাটা ভালো করে পড়া থাকে তাহলে এটা কিন্তু খুব কঠিন নয়, বরং অত্যন্ত সহজ। কাজেই এই অংশটা তোমরা খুঁটিয়ে পড়ে যেও। আর সেই অর্থে এই সেমিস্টার সিস্টেমে অন্তত এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু সাজেশন দেওয়া খুব কঠিন ব্যাপার। সাজেশন বলে কিছু হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদের আমি বলতে পারি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা ব্যাপার, সে তখন বলবো। 11-এর ক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার এই জাতীয় যে বাজার চলতি বইগুলো হয়, তোমাদের ক্ষেত্রে আমার জানা মতে রায়ান মার্টিনের একটা বই আছে প্রশ্ন বিচিত্রা, আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু কেউ 11-এর কোনো এই জাতীয় বই বার করেনি। ওখানে 18টা সেট দেওয়া আছে আর একটা পর্ষদের নমুনা প্রশ্নপত্র, মোট 19টা সেট আছে ওই বইতে বাংলায়। আমার মনে হয় বা আমি জানি যতদূর, যে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ স্কুলেই এই রকম কোনো না কোনো প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্যাংক এই জাতীয় বই দেখে স্যাররা প্রশ্ন তৈরি করেন। বেশিরভাগ স্কুলে, সব স্কুলের কথা বলবো না আমি, কিন্তু বেশিরভাগ স্কুলই এটা ফলো করেন। সেক্ষেত্রে যেহেতু বাজারে মোটামুটি প্রচলিত বই একটাই পাওয়া যায় 11-এর ক্ষেত্রে, তাই এই বইটা তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে আরো অনেক সহজ। তোমাদের সব 40টা মানে 40 নম্বর তোমাদের তোলা একদম অনেক সহজ। যারা এই বইটা একটু সলভ করবে বা করেছো ইতিমধ্যেই, তো তাদের, যারা করনি এখনো তাদের বলছি যে যদি যতটুকু পারো, যেটুকু সময় হাতে আছে, এই বইটা সংগ্রহ করে পারো বা বন্ধুর কাছ থেকে যেখানে হোক নিয়ে পারো, ছবি তুলে পারো, একটু এই প্রশ্নগুলো বা এই সেটগুলো একটু সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে এটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়নি। খুবই পরীক্ষার হলে গিয়ে দেখবে খুবই চেনা প্রশ্ন তোমাদের সামনে, কারণ এই এই বই থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের দেবে। তো আর একটা বিষয় যেটা বলবো, যে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যেরকম ওই রিয়ারেঞ্জ বা সাজিয়ে লেখো এই এই ধরনের প্রশ্ন থাকে, সত্য মিথ্যা নির্ণয় প্রশ্ন থাকে, তারপরে স্তম্ভ মেলাও এই জাতীয় প্রশ্ন থাকে। ঠিক আছে, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়। তো এই যে সাজিয়ে লেখো, সঠিক ক্রমানুসারে সাজিয়ে লেখো এই জাতীয় যে প্রশ্ন, এইটা সঠিক উত্তর দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে টেক্সটটা খুঁটিয়ে পড়া। এবার দেখো গল্পের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, সেটা তো তোমরা গল্পের পরপর ঘটনা অনুযায়ী দেওয়াই থাকে, সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। কবিতার ক্ষেত্রেও একদমই কঠিন নয়, কারণ কবিতার লাইনগুলো শুধু উল্টোপাল্টা করে দেওয়া হয়। তোমরা যদি কবিতাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে এটাও তোমরা পারবে বলেই আমি বিশ্বাস করি। আর ওই যে স্তম্ভ মেলাও বা সত্য মিথ্যা নির্ণয় এই জাতীয় প্রশ্ন, এটাও কিন্তু নির্ণয় করা খুবই সহজ। আমি একটা ট্রিক্স তোমাদের বলি। আমি ওই বই থেকে তোমাদের যে একটা ছবি আমি নিয়ে এসেছি তুলে আমি বলি। যেমন ধরো পুঁই মাচা গল্প, সেখান থেকে একটা স্তম্ভ মেলাও আছে, খেন্তি অন্নপূর্ণা, মানে দুটো স্তম্ভ থাকবে, ক স্তম্ভ খ স্তম্ভ। প্রথম দিকে আছে খেন্তি অন্নপূর্ণা, 2 নম্বরে আছে সহায় হরি অন্নপূর্ণা, 3 নম্বরে আছে খেন্তি রাধি, 4 নম্বরে সহায় হরি পুঁটি। এবার খ স্তম্ভে আছে স্বামী স্ত্রী, দিদি বোন, মেয়ে মা, বাবা মেয়ে। এবার দেখো এ দাগে ছিল, মানে বাঁ দিকে এ দাগে ছিল খেন্তি অন্নপূর্ণা, তাহলে এরা এরা মা মেয়ে, তার মানে 1 সমান সি, এটা কিন্তু একটাই অপশনে আছে। 1 সমান সি এটা একটা অপশনে আছে, বাকিগুলো 1 সমান এ 1 সমান বি এরকম দেওয়া আছে, সি একটা দিয়ে আছে। তাহলে একটা প্রথমটা যদি তুমি মেলাতে পারো তাহলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর পরের গুলো আর না মেলালেও চলবে, একটাতেই তোমার উত্তর মিলে গেছে। খুব বড় যে দুটো মেলাতে হতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু খুবই সোজা, খুব সহজেই মেলানো যায়।
আর সত্য মিথ্যা ধর্মীয় সেগুলোও কিন্তু অনেকটা এই ধরনেরই। যেমন ধরো খেন্তি চিংড়ি মাছ কিনেছিল মায়া পিসির কাছ থেকে, এটা মিথ্যা। কারণ সত্যিটা কি ছিল, যে গয়া পিসির কাছ থেকে কিনেছিল। তাহলে প্রথমটা মিথ্যা, এখানে দুটো অপশানে আছে। তারপরেরটা দেখা যাক। সহায় হরি ও তার মেয়েরা অন্নপূর্ণাকে ভয় করত, এটা সত্যি। এবার প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্যি, এটা একটাই অপশানে আছে। তাহলে এটাই উত্তর। তাহলে বাকি পরের দুটো আমার আর পড়ারও দরকার হবে না, প্রথম দুটোতেই মিলে গেল। তাহলে এইভাবে তোমরা যদি উত্তরগুলো সলভ করার চেষ্টা করো তাহলে তোমাদের পক্ষে এটা কিন্তু করা অনেক সহজ। আর একটা বিষয় আমি বলি, যে তোমরা যখন ওএমআর শিট ফিল আপ করবে, তোমাদের 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হবে। ওএমআর শিটটা কিন্তু একটু সাবধানে ফিল আপ করতে হবে, কারণ আমাদের যে পর্ষদের যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুসারে ওএমআর শিটে কোনো ওভার রাইটিং চলবে না। মানে একটা ঘর তুমি মানে ভুল করে অন্য ঘর ভরে ফেলেছো, তা ওটা কেটে দিয়ে পাশেরটা ভরলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। তারপরে যে রাউন্ড গুলো তুমি ভরবে, ঘরটা ভরবে, কালি কিন্তু ঘরের বাইরে যাবে না, ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। পুরো ঘরটা ভালো করে ভরতে হবে, ঠিক আছে? বোর্ডের নির্দেশিকা এইভাবেই। অর্ধেক ভরলে হবে না, টিক মারলে চলবে না, শুধু গোল করে ভরতে হবে, গাঢ় করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ, তোমরা বইয়ের দোকানে গিয়ে খোঁজ নেবে যে ওএমআর শিট ভরার বা ফিল আপ করার আলাদা পেন পাওয়া যায়, সে নীল কিংবা কালো, কালো হলেই ভালো হয়। তো এই পেনগুলোর বিশেষত্ব হচ্ছে এইগুলোতে না মোটা দাগ পড়ে, ফলে তোমরা খুব কম সময়ের মধ্যে ওই ঘরটা ভরে ফেলতে পারবে, তোমাদের অনেকটা কম সময়ে দ্রুত কাজ হবে। তো এটা তোমরা অন্তত 2-3টে পেন কিনে রেখো, খুব বেশি দাম না, সম্ভবত 10 টাকা করে দাম নাই। এগুলো তোমরা কিনে নিও, তাহলে তোমাদের পক্ষে এটা সুবিধাজনক হবে। আর যদি তোমাদের কোনো জায়গায় তোমাদের সমস্যা হয়, কোনো প্রশ্ন বুঝতে না পারো, তাহলে স্যার প্রথমে বলেই দিলেন যে তোমরা কমেন্ট করে জানিও, নিশ্চয়ই সেইগুলো চেষ্টা করব আমরা সমাধান করতে। আর যেটুকু সময় হাতে পাবো এই সময়টুকু কাজে লাগিয়ে চেষ্টা করো টেক্সট ভালো করে আরেকবার ঝালাই করে যাও। শিল্প সংস্কৃতি সাহিত্য ভাষা এই অংশটাও আরেকবার টেক্সট ভালো করে, বারবার আমি টেক্সটের কথাই বলছি কারণ টেক্সটের বাইরে কিন্তু কোনো প্রশ্ন দেবে না, কাজেই টেক্সটটা ভালো করে দেখে যাও। দুশ্চিন্তার কোনো কারণ নেই, যারা মনে করছো পাশ করব কি করব না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই পদ্ধতিতে পাশ না করা খুব কঠিন ব্যাপার, পাশ করাটা খুবই সহজ। কাজেই ভয় পেও না, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আর যেগুলো ডাউটফুল, তোমাদের সন্দেহ রয়েছে যে এই প্রশ্নটা কি হবে ঠিক বুঝতে পারছি না, সবচাইতে যে প্রশ্নটা তোমাদের সঠিক বলে মনে হচ্ছে, ভালো করে উত্তরটা শেষ পর্যন্ত পড়ো, প্রশ্নটা পড়ো, পড়ে দেখো যে কোন উত্তরটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমার কাছে। তুমি নিশ্চিত নাও, কিন্তু তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে তুমি সেটাই দাগাও, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তোমার ভুল হলেও তোমার নম্বর কাটা যাবে না, মানে মাইনাস হবে না। সেক্ষেত্রে তোমার দুশ্চিন্তা করার কিছু নেই, প্রত্যেকটা ঘর কিন্তু তুমি ভরে আসবে, একটা ঘরও খালি রাখবে না, সবগুলো ঘর তুমি ভরে আসবে। আশা করব সবার রেজাল্ট খুব ভালো হবে, সবার জন্য অনেক শুভকামনা রইল। সমস্যা হলে জানিও, ভালো থেকো।